আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণিত নবম শ্রেণী 2024 নতুন কারিকুলামের 71তম পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে এবং তারপরেই কিন্তু একটা আমাদের জোড়াই কাজ রয়েছে। তো জোড়াই কাজটা তোমাকে বুঝতে হলে অবশ্যই তার আগের পৃষ্ঠার যে উদাহরণটা সেটা কিন্তু বুঝতে হবে। তো বইয়ে উদাহরণটা করে দেওয়া আছে, তবুও কেন আমি এখানে আসলাম, সেখানে অনেক কথা গোপন রাখা আছে, অনেক কথা উজ্জ্ব আছে, অনেক কথা অষ্টম শ্রেণীতে শিখেছিলে সেগুলো বলা হয়নি। তো এমনও তো হতে পারে অষ্টম শ্রেণীতে তুমি সেটা ভালোভাবে শিখতে পারো নাই বা সেটা তুমি শিখো নাই, ফাঁকি মেরেছো। তো সেই সুযোগটা এখানে একটু রয়েছে, তো যার কারণে আমরা সেই উদাহরণটা একটু দেখে আসবো। সব প্রথমে এখানে প্রশ্নটা হচ্ছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তো এই জন্য চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে সূত্রটা আমরা দেখেছিলাম সেটা অবশ্যই তোমাকে আগে মনে রাখতে হবে। সূত্রটা ছিল a = p * 1 + r টু দি পাওয়ার n। এবং ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, এই সূত্রের যে প্রত্যেকটা চলক a p r n এগুলো কি তাদের পরিচয় অবশ্যই তোমাকে জেনে থাকতে হবে। আমি একটু শর্টকাটে আলোচনা করে নিই। এখানে a হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সিস্টেমে তুমি যদি ব্যাংকে কোনো টাকা রাখো, তো নির্দিষ্ট সময় পর তুমি যে মুনাফাটা সেখানে অর্জন করবে, সেই মুনাফা এবং তোমার নিজের যে টাকা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা তাকে অনেক সময় বলে থাকি যে মুনাফা আসল, অর্থাৎ তোমার নিজের টাকা প্লাস মুনাফার যে টাকাটা সেটা মিলে হবে এ। তো অবশ্যই চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এবং এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, মানে তুমি যে টাকাটা ব্যাংকে রাখলে বা যে টাকাটা দিয়ে তুমি ব্যবসা শুরু করলে, মানে এক কথায় মূলধন বা আসলটা হচ্ছে পি। ওয়ান তো এখানে সূত্রের খাতিরে এখানে এসেছে, এর কোনো মান নেই, এর কোনো নাম নেই, পরিচয়ও নেই, এটা একটা সংখ্যা মাত্র। এরপর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার। মুনাফার হার কি তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি একটু বলে নেই। 100 টাকা তুমি যদি ব্যাংকে রাখো, 1 বছর পর তোমাকে যে মুনাফাটা দেয়া হবে সেটাই হচ্ছে আর এর মান। অর্থাৎ সংক্ষেপে বললে আমরা বলবো এইভাবে, 100 টাকার 1 বছরের মুনাফাই হচ্ছে মুনাফার হার, অর্থাৎ আর এর মান। এবং এন হচ্ছে তুমি টাকাটা যত বছরের জন্য, অর্থাৎ যে সময়ের জন্য ব্যাংকে জমা রাখছো সেইটাই হচ্ছে এন এর মান। এখন আমাদের এই প্রশ্নে, হ্যাঁ তার আগে বলে নেই যে লগের অধ্যায়ে এই মুনাফার অঙ্ক কেন, এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো কিন্তু সাধারণভাবে ক্যালকুলেটরে সূচকীয় পদ্ধতিতে করা একটু কষ্টকর হয়ে যায়। সেই সমস্যাগুলো লগের সাহায্য নিয়ে করলে কিন্তু খুব বেটার, মানে খুব ইজি হয়ে যায়। যার কারণে এই যে এই হিসাবগুলো যে লগের সাহায্যে খুব সহজেই করা যায়, এই জন্য আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। বইয়ের এই জায়গাতে কিন্তু সেটা দেওয়া আছে। তো আমরা এখন দেখবো লগের সাহায্যে এই সমস্যার সমাধানটা কিভাবে হয়। তো তোমাকে প্রথমে এই প্রশ্ন থেকে এই মানগুলো আগে খুঁজে বের করতে হবে, যেটা অষ্টম শ্রেণীতে এইরকম অঙ্ক ছিল। আমি আরো একটু আলোচনা করে নিচ্ছি। এখানে প্রথমে বলা হচ্ছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে, তার মানে পার্সেন্ট যেখানে দেখবো আমরা সেটাই বুঝে যাব আর এর মান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি r = 8%। এখন হিসাবের সুবিধার্থে আমাদের কি করতে হবে, পার্সেন্ট তো আর হিসাব করতে পারবো না, পার্সেন্ট মানে কি 100-র মধ্যে, তাহলে আমরা এইটাকে 100 দিয়ে ভাগ করে সেই পার্সেন্টটাকে উঠিয়ে ফেলতে পারবো। এটা তোমাদের আগের শ্রেণীর শিক্ষণীয় একটা বিষয়, আশা করি তোমরা জানো। সমান কত হবে, ক্যালকুলেটর প্রেস করলে আমরা পাবো 0.08। এরপর বলছে আমাদের আর কোনো মান দেয়া নেই। আমরা যদি এই প্রশ্নের সমাধান করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই যে 1 2 3 4 চারটা চলকের মধ্যে অবশ্যই 3টা চলকের মান কোনো না কোনো ভাবে কিন্তু আমাকে পেতেই হবে। তো আমরা এখানে আর এর মান ছাড়া কোনো মানই পাচ্ছি না। তো দেখি কি করা যায়। এখানে n এর মান বের করতে বলছে, আমরা এখানে লিখে রাখলাম যে n = কত। কিন্তু এখন কথা হলো আমাদের তো p লাগবে, আমাদের তো a লাগবে, এগুলো পাবো কোথায়? দেয়া নাই সরাসরি, কিন্তু পরোক্ষভাবে সেগুলো পাওয়ার কোনো পথ কিন্তু আমাদের এখানে দেয়া আছে। বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ a কত বছরে দ্বিগুণ হবে কার, তুমি যে টাকাটা ব্যাংকে জমা রাখলে, অর্থাৎ p কখন ডবল হয়ে যাবে। তার মানে p ডবল হয়ে a, মানে চক্রবৃদ্ধি মূলধন যেটা, মানে আমি যেটা পেতে চাই, অর্থাৎ a কখন তোমার নিজের রাখা টাকাটা ডবল হয়ে যাবে। তো আমরা যদি আমার রাখা টাকাটাকে x ধরে নিই, এখানে বলে দিই ধরি, তাহলে আমরা বুঝতে পারছি আমার a হয়ে যাবে তার ডবল, মানে 2x। আমরা এখন যদি এই সূত্রটাই এই মানগুলো প্রয়োগ করি তাহলে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি a হচ্ছে 2x, তারপরে হচ্ছে p হচ্ছে x, আমরা এগুলো ধরেছি। তারপরে হচ্ছে 1 প্লাস r এর মান হচ্ছে 0.08, তারপরে n এর মান কিন্তু আমরা জানি না।
এখন আমরা যদি এই দিকটাকে এইদিকে লিখি, এই দিকটা এইদিকে লিখি, তাহলে 1 ব্র্যাকেটটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে 1.08 তার উপর হচ্ছে n। আমি x টা কি করেছি, এই দিকে পাঠিয়ে দিয়েছি। তুমি চাইলে x এবং x কাটিয়ে দিতে পারো, যেহেতু গুণ অবস্থায় রয়েছে। এই x টা যদি এইদিকে নিয়ে যাই নিচে যাচ্ছে, x টা এদিকে নিয়ে গেলে নিচে যাচ্ছে, কেটে যাচ্ছে, যার কারণে আমরা এটা কিন্তু সংক্ষেপে এইভাবে লিখে দিতে পারি। এখন যে প্রবলেমটা হচ্ছে, আমরা n এর মান যদি বের করতে চাই তাহলে এইটাকে সরিয়ে ফেলতে হবে। তো এইটাকে সরিয়ে ফেলা তো খুব কঠিন কাজ, কিন্তু যদি আমরা এখানে লগ এর প্রয়োগ করি, দেখো কত সহজ হয়ে যাবে। যেহেতু আমরা n এর মান বের করতে চাই, এই লাইনে যদি এখন আমরা একটা লগ এর আবির্ভাব ঘটাই, এর আগের ক্লাসে আমার সেটা দেয়া আছে, যদি না জানো, না বুঝতে পারো, তুমি সেটা দেখে আসতে পারো যে একটা সূচকীয় রাশিতে কিভাবে লগ এর আগমন ঘটানো যায়। তো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি এখানে লগ লিখে ফেলবে। এরপর দেখবে যে এখানে ভিত্তি কোনটা, ভিত্তির কোনো পরিবর্তন নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1.08, এটা হচ্ছে ভিত্তি, তাহলে ভিত্তির জায়গায় আমরা সেটা বসিয়ে দিলাম। এরপর যেহেতু সূচকীয় রাশিতে লগ এর আবির্ভাব ঘটিয়েছি, এর জন্য তোমাকে আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এইখানে যে পাওয়ার তাকে পাঠিয়ে দিতে হবে মানের কাছে, এবং যেটা হচ্ছে মান সেইটাকে পাঠিয়ে দিতে হবে পাওয়ারের কাছে। তাহলে লগ এর পাওয়ার এখানে হয়ে যাচ্ছে 2 সমান হচ্ছে n। আর আমরা যেহেতু n বের করার চেষ্টা করছি, আমরা এখন একটা যদি ডিভাইস ব্যবহার করি, তাহলে কি করতে হবে আমাদের, এর আগের ক্লাসে আমার একদম রিসেন্ট যে ক্লাসটা আমি দিয়েছিলাম সেখানে কিন্তু জোড়াই কাজে এই কাজগুলো ছিল। তো আমি একটু আবার দেখিয়ে দিই। তোমাকে যে কাজটা করতে হবে, এখানে তোমাকে একটা ডিভাইস নিতে হবে, এরপর ক্যালকুলেটরে যেতে হবে। ক্যালকুলেটরে গিয়ে তুমি সব প্রথমে যে কাজটা করবে, এখানে লগ, প্রথমে পাওয়ারটা প্রেস করবে। এই যে লগ, আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার 2, ভাগ চিহ্ন দিয়ে আবার লগ, এবং যে ভিত্তিটা এখানে দেয়া আছে সেইটা তোমাকে প্রেস করতে হবে। 8 ব্র্যাকেট ক্লোজ সমান, আমরা দেখতে পাচ্ছি 9.006। তাহলে আমরা এখানে লিখে দিতে পারলাম 9.006, আরো কিছু আছে, সমান n। তো আমরা এটাকে কি প্রায় সমান n যদি লিখি, তাহলে কি আমরা এখানে 9 লিখতে পারি না? 9.006 দ্যাট ইজ 9 বছরের সামথিং, খুবই অল্প পরিমাণ, একটু বেশি। তো সেইটা যদি আমরা আমলে না নিতে না চাই, তাহলে আমরা সমান চিহ্নর পরিবর্তে আমরা প্রায় সমান বসাই দিব। প্রায় সমান কখন আমরা বসাই, এর আগের ক্লাস দেখলে তুমি আশা করি বুঝে যাবে ঘটনাটা। তো এই হচ্ছে আমাদের n এর মান। এখন এই অঙ্কটা তুমি যদি বুঝে থাকো, এই সমস্যাটা যদি তুমি বুঝে থাকো, তাহলে এর পরের পৃষ্ঠায় যে জোড়াই কাজ মাথা খাটাও একটা প্রবলেম দেওয়া আছে, সেইটা খুব সহজেই নিজেই করতে পারবে। তো আশা করি পরের ক্লাসে সংক্ষেপে সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।